এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি এক এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তারা সব দিক থেকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ভারতের সঙ্গে সংঘাতের খেসারত তারা এখন চোখের সামনে দেখতে পাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, যার নেতৃত্বে এতদিন ধরে বাংলাদেশ চলে আসছে, সেখানে এখন এমন কিছু সংকেত দেখা যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। এবার যে বিপদ তাদের সামনে এসেছে সেটা শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক এবং শিল্প খাতেও তা আঘাত করেছে। আসলে রিসেন্ট খবরে জানতে পাওয়া গেছে যে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পর এবার শিল্প ও অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। আর বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প, যেটিকে আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলে থাকি, সেই টেক্সটাইল শিল্পে কর্মরত গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে একটি বড় প্রতিবাদ শুরু হয়েছে, যেখানে অনেক লোক আহত হয়েছে এবং কয়েকজনের তো মৃত্যুও পর্যন্ত হয়েছে। এই প্রতিবাদের কারণ জানিয়ে একটি রিপোর্ট পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রায় 700 থেকে 1000টি কারখানা বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে পরিস্থিতি অত্যন্ত সংকটময় হয়ে পড়েছে এবং সমস্ত শ্রমিক এখন সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। কিন্তু এখন দেখার বিষয় হলো যে বাংলাদেশের এই নতুন প্রতিবাদ কি ভারতের ওপরেও কোনো প্রভাব ফেলবে, সেটিও আমরা এই ভিডিওতেই জানব। সেই সঙ্গে আমরা এটিও জানব যে ভারতের সঙ্গে ঝামেলা করার জন্য বাংলাদেশের ওপরে আরও কি নতুন সমস্যা আসতে চলেছে। তবে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। বাংলাদেশের সঙ্গে যা কিছু ঘটছে তা বোঝার জন্য প্রথমেই আপনি এই প্রতিবেদনটি দেখুন, যা রিসেন্টলি পাবলিশ করা হয়েছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের ভারত বিরোধী কিছু সিদ্ধান্ত নেওয়ার ফলাফল এখন অত্যন্ত বেশি ক্ষতিকর প্রমাণিত হয়েছে এবং তিনি এখন নেপাল সহ অন্য দেশগুলির সামনে সাহায্য চাইতে বাধ্য হয়েছেন। কারণ মোহাম্মদ ইউনূস পাকিস্তান, চীন এবং আমেরিকা এই 3টি দেশকে তার প্রধান মিত্র হিসেবে দেখেছেন, কিন্তু এই সমস্যায় তারা তাকে কোনোভাবেই সাহায্য করতে পারছে না। এখানে বাংলাদেশকে এখন নেপালের সামনে গিয়ে সাহায্য চাইতে হচ্ছে। কারণ কিছুদিন আগে আমরা আপনাকে বলেছিলাম যে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ হয় ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে। কিন্তু আপনি শুনলে চমকে যাবেন, আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের $800 মিলিয়ন দেনা জমা হয়েছে, যার কারণে মোহাম্মদ ইউনূস তার পেমেন্ট দিতে পারেননি। এই কারণে কিছুদিন আগে আদানি পাওয়ার বাংলাদেশকে সরাসরি হুমকিও দিয়েছিল যে তোমরা আমাদের বাকি টাকা ফেরত দেবে, নতুবা আমরা তৎক্ষণাৎ বিদ্যুৎ সরবরাহকে বন্ধ করে দেব। তবে এই হুমকির পরেও তারা কোনো অর্থ প্রদান করেনি, কারণ তাদের কাছে বাকি অর্থ চুকানোর মতো অর্থই নেই। অনেকদিন অপেক্ষার পর সম্প্রতি বাংলাদেশের তরফ থেকে আদানি পাওয়ারকে মাত্র $150 মিলিয়ন দেওয়া হয়, কিন্তু এখনও $650 মিলিয়ন কোনো সন্ধান নেই। বাংলাদেশ এই অর্থ চুকাতে পারবে কিনা তা নিয়ে কিছু বলা তো যাচ্ছে না এবং সম্ভবত এই কারণেই আদানি পাওয়ার বাংলাদেশে সমানভাবে বিদ্যুৎ সরবরাহকে বন্ধ রাখছে এবং বাংলাদেশকে নেপালের কাছে সাহায্য চাইতে হচ্ছে। সম্প্রতি ঢাকা ট্রিবিউন থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের সরকার নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে চায়। তবে এখনও আলোচনা চলছে এবং নেপাল এই অবস্থায় বাংলাদেশের সাহায্যে এগিয়ে আসবে কিনা তা এখনও নিশ্চিত করেনি। আর নেপাল এগিয়ে এলেও বাংলাদেশকে এই কাজ করতে হলে ভারতের থেকে সাহায্য নিতে হবে, কারণ এর ট্রান্সমিশন লাইন ভারতের ভূখণ্ডের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ পুরো নিয়ন্ত্রণ এখন ভারতের কাছে এবং ভারত যদি সাহায্য না করে তাহলে এই পরিকল্পনা ব্যর্থ হবে। অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতা মোহাম্মদ ইউনূস, যিনি ভেবেছিলেন যে তারা ইন্ডিপেন্ডেন্টলি ভারতের কোনো সাহায্য ছাড়াই গোটা বিশ্বকে তাদের শক্তি দেখাবেন আর সেখানে চীন ও আমেরিকাও তাকে সাহায্য করবে, এক্ষেত্রে তাদের ভাবনা সঠিক প্রমাণিত হয়নি। যদিও খুব সামান্য কিছু ক্ষেত্রে তাদের ধারণা ঠিক ছিল, কিন্তু তারা বুঝতে পারেননি যে কিভাবে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ককে বজায় রাখতে হয়, আর সেটা ভারতের মতো দেশের সঙ্গে, যে কিনা সর্বদাই তার প্রতিবেশী দেশগুলির সর্বাধিক সাহায্য করে। বর্তমানে বাংলাদেশ ভারতকে চোখ দেখানোর পাশাপাশি একাধিকবার ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছে। তবে শুরুতে যখন ভারতের সঙ্গে এই নিয়ে দ্বন্দ্ব চলছিল তখন চীন আগ বাড়িয়ে এসে সাহায্য করেছিল। চীন তখন বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা দিয়েছিল এবং এটিও বলেছিল যে আমরা আপনাদের দেশে একাধিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গড়ে তুলব। আর পাকিস্তান, যে কিনা সম্প্রতি ইউনাইটেড নেশনের থেকে সাহায্য চেয়ে ফিরে এসেছে, তারাও বাংলাদেশকে বলেছিল যে আমরা আপনাকে গোলা বারুদ সরবরাহ করব, যা আপনারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন। এছাড়া পাকিস্তান থেকে গৌরী মিসাইল পাঠিয়ে বাংলাদেশ ভারত সীমান্তে স্থাপন করা হতে পারে। পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব এখন এতটাই বেড়ে গেছে যে তারা একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারে না। কিন্তু রিসেন্টলি যেসব দেশ দেউলিয়া হয়েছে তার একটি তালিকা প্রকাশিত হয়েছে,
যেখানে প্রথম স্থানে পাকিস্তান এবং তৃতীয় স্থানে বাংলাদেশ ছিল, কারণ বাংলাদেশ অন্যান্য দেশের পাওনা অর্থ দিতে পারছে না এখন। তার পাশাপাশি তাদের প্রধান ব্যবসা টেক্সটাইল ইন্ডাস্ট্রিও এই পরিস্থিতিতে ভেঙে পড়েছে, যার ফলে বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকরা যারা কারখানায় কাজ করছিলেন তাদেরকে খাবারের জন্য লড়াই করতে হচ্ছে। এই কারণে বাংলাদেশের আশুলিয়া, যা গার্মেন্টস ফ্যাক্টরির জন্য বিখ্যাত, সেখানে শ্রমিকরা কিছুদিন আগেই সরকার বিরোধী বড় বিক্ষোভ শুরু করেছে, কিন্তু বিক্ষোভ এখনও বন্ধ হয়নি এবং আরও বেড়েছে। এমনকি পুলিশি ব্যারিকেডও এই প্রতিবাদকে থামাতে পারেনি। বিক্ষোভের কারণে নবীনগর থেকে বাইপাইল এবং কবিরপুর পর্যন্ত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে। বিক্ষোভের সবচেয়ে বড় কারণ হলো প্রায় 2000 শ্রমিক তাদের বকেয়া বেতন পায়নি এবং কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানার মালিকেরা আশ্বাস দিয়েছিল যে 30শে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত পেমেন্ট করা হবে, কিন্তু তারপরেও শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি। সরকার বদলের পর সম্ভবত মোহাম্মদ ইউনূসের ওপর এটাই এখনও পর্যন্ত সবথেকে বড় সংকট। তবে সবথেকে বড় বিষয় হলো বাংলাদেশের এই সংকট যতই বাড়ছে ততই ভারতের টেক্সটাইল এক্সপোর্টাররা এতে একটি নতুন অপরচুনিটি খুঁজে পাচ্ছেন, কারণ বাংলাদেশের কটন ইন্ডাস্ট্রির পথে ভারত এখন এগিয়ে যাচ্ছে। পৃথিবীর অন্যতম সেরা ব্র্যান্ডগুলির কাছ থেকে ভারতের কাছে নতুন নতুন অর্ডারও আসছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যে বিদ্যুৎ সংকটে পড়েছে এবং নেপালের মতো দেশের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করতে চাইছে, তা আসলে কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়, কারণ বিদ্যুৎ সরবরাহের প্রধান সূত্র ভারতের হাতেই রয়েছে। আর ভারত যদি এই সংকটে কোনো সাহায্য না করে তবে বাংলাদেশের এই পরিকল্পনা ব্যর্থ হবে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ তার এই সমস্যা কতদিন সামাল দিতে পারবে এখন সেটিই দেখার। পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং শ্রমিকদের প্রতিবাদের কারণে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য একটি বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের অর্ডার এখন ভারত পেতে শুরু করেছে, যার ফলে ভারতের রপ্তানি খাতে বিশাল লাভ হচ্ছে। এখন এই সংকট কিভাবে সমাধান হবে সেটা ভবিষ্যতের ওপরেই তো নির্ভর করবে। তবে এটা স্পষ্ট যে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সঠিক সম্পর্ক বজায় না রাখলে কি ভয়ানক পরিস্থিতি হতে পারে তা আমরা এখন দেখতে পাচ্ছি। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং তথ্যগুলো আপনাদের সহায়ক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরতে, এবং আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের ভিডিওর আপডেট আপনি মিস না করেন। ধন্যবাদ।